আজ আমি এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ায় সাড়া জাগানো 100% হালাল মুভি। আর কেন এই মুভিকে এমন নাম দেয়া হয়েছে সেটা জানতে হলে আপনাকে পরিচিত হতে হবে পুত্রা আল ফাতি আর আনিসা সান্তোস নামের এই ছেলেটা আর মেয়েটার সাথে। মূলত তারা দুজনেই আজ কাজী অফিসে এসেছে নিজেদের বিয়ের জন্য কাজী ঠিক করতে। আসলে বাসায় বিয়ের জন্য রাজি হয়, খুশিতে পাত্রপাত্রী দুজনেই চলে গিয়েছে কাজী ডাকতে। তো যাই হোক, নিয়ম মতো বিয়ের আগে কাজী সাহেব জিজ্ঞেস করেন, তোমরা কি আগে থেকে একে অপরকে চেনো? পুত্রা হেসে বলে, জি হুজুর, আমি আনিসাকে চিনি। কিন্তু আনিসা বলে, না, আমি তাকে চিনি না। পাত্রীর মুখে এমন কথা শুনে কাজী নিজেই কনফিউজড। তখন পুত্রা বলে, আমি আসলে আনিসাকে ইনস্টাগ্রামে ফলো করি, ওর সব পোস্টে লাইক কমেন্ট করি, আর এভাবেই আমি ওকে চিনি। অন্যদিকে আনিসা বলে, আমার বাবা এই ছেলেকে পছন্দ করেছে, তাই আমি তাকে চিনি না, কিংবা এর আগে আমি ওকে কখনো দেখিনি। কিন্তু আমার বিশ্বাস আমার বাবা আমার জন্য সেরা ছেলেটাই পছন্দ করেছে। আসলে আনিসার বাবা হলেন একজন বিখ্যাত ইসলামী বই লেখক যার নাম মোহাম্মদ ইলহাম সান্তোস। আর আনিসার বাবা 100% হালাল নামে একটা বই লিখেছেন, যেখানে তরুণ তরুণীদের তাড়াতাড়ি হালাল পথে বিয়ে করার জন্য উৎসাহ দিয়েছেন। আর ওই বই পড়েই পুত্রা সাহস করে সরাসরি মিস্টার ইলহামের কাছে গিয়ে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আর মিস্টার ইলহামও খুব বেশি কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে যায়। আর কয়েকদিন বাদে ধুমধাম করে তাদের বিয়েও হয়। কিন্তু ঠিক যখন কাবিনের আগে কবুল বলার পালা, তখন হঠাৎ আনিসার দাদি চিৎকার করে বলে ওঠেন, এই বিয়ে হালাল না, আগে দেখে নাও সবকিছু শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা। কিন্তু সবাই জানতো এই বিয়েতে কোনো সমস্যা নেই, তাই তাদের কথা গুরুত্ব না দিয়ে বিয়েটা একেবারেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে আনিসা দেখে দাদি এক কোণে চুপচাপ বসে কাঁদছে। সে তার নাতনিকে কোনোভাবেই তার কাছ থেকে যেতে দিতে চাইছেন না। দাদি কাঁদতে কাঁদতে বলে, আজকে তুই আমার কাছেই থাকবি। এসব দেখে পুত্রা বুঝতে পারে আনিসাকে তার দাদি অনেক ভালোবাসে, তাই এই ব্যাপারে সে আর তেমন কিছুই মনে করে না। রাতে দাদি তার নাতনিকে বুকে জড়িয়ে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আসলে আনিসার মা অনেক আগেই মারা গেছেন। ছোটবেলা থেকেই দাদি তার নিজের মেয়ের মতো মানুষ করেছে। তো যাই হোক, দাদি একটু ঘুমিয়ে পড়তেই আনিসা চুপি চুপি উঠে বাসর ঘরের দিকে চলে যায়। এদিকে পুত্রা বাসর ঘরে আগে থেকে অধীর আগ্রহে বসে আছে আনিসার জন্য। কিন্তু বেচারি আনিসা বরকে সামনে পেয়ে লজ্জায় লাল হয়ে এক দৌড়ে বাথরুমে ঢুকে যায়। তারপর সেখান থেকে সে বান্ধবীদেরকে নিয়ে গ্রুপ ভিডিও কলে জানতে চায় আজকের রাতে কি কি করতে হবে। ওদিকে বান্ধবীরাও ছিল ভীষণ দুষ্ট। তারা গোসল করা থেকে শুরু করে দাঁত ব্রাশ করা, এমনকি সবকিছুর দোয়াও শিখায় যেন নেককার বাচ্চা কনসিভ হয়। তো যাই হোক, এরপরই সিন শিফট হয়ে 3 মাস পরের ঘটনা দেখানো হয়। আজকে আনিসা জানতে পারে সে গর্ভবতী, আর খুবই খুশি হয়ে সে সবাইকে খবরটা জানিয়ে দেয়। এরপর তার বাবাকে নিয়ে হাসপাতালে চেক আপ করতে যাওয়ার পথে সে পুত্রকেও এই খুশির খবরটা দিয়ে দেয়। তো এরপর ডাক্তার চেক আপ করে জানায়, আলহামদুলিল্লাহ, মা আর বাচ্চা দুজনেই খুবই ভালো আছে, তবে ভারী কোনো কাজ করা যাবে না, আর ভালো ভালো খাবার খেতে হবে। আর এটা শুনে বাবা মেয়ে দুজনেই খুশি হয়ে বাসায় ফিরে আসে। আর ততক্ষণে বাড়িতে পুত্রাও চলে এসেছে, আর সে আনিসাকে দেখে খুবই খুশি হয়। কিন্তু ঠিক তখনই আনিসার দাদি এসে তাদের বিয়ের ছবি ভেঙে ফেলে আর বলে, এই বাচ্চা হালাল না, আনিসার এই বিয়েটাই হালাল না। আর এই কথা শুনে আনিসার মাথায় যেন আগুন ধরে যায়। আর রাগান্বিত কণ্ঠে বলে, অনেক হয়েছে দাদি, তুমি আমাদের স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটাকেই হারাম বলছো। খবরদার আর একটা কথাও বলবে না তুমি। তো প্রিয় নাতনির মুখে এমন কথা শুনে দাদি সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তাই সবাই মিলে দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সি রুমে ঢুকানোর সময় দাদির হাত থেকে একটা লকেট পড়ে যায়, আর আনিসা সেটা তুলে দেখে ভেতরে এক অচেনা মহিলার ছবি। এদিকে ব্রেন স্ট্রোকের কারণে সেদিনই আনিসার দাদি মারা যায়। আর দাদির মৃত্যুর পর একদিন আনিসা কাঁদতে কাঁদতে বাবাকে বলে, দাদি শেষ দিকে বলে গেছেন আমি নাকি তোমার নিজের মেয়ে না। এই কথা শুনে মিস্টার ইলহাম কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে চলে যায়, যেন কিছু বলতে গিয়েও সে নিজেকে সামলে নিল। তো এরপর মিস্টার ইলহাম অন্য শহরে একটা সেমিনারে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। আনিসা জিজ্ঞাসা করে, বাবা তুমি কয়দিনের জন্য যাচ্ছ? উত্তরে তিনি বলেন, প্রায় 2 সপ্তাহের জন্য যেতে হবে। আর যাওয়ার আগে মেয়ের মাথায় হাত রেখে মিস্টার ইলহাম শুধু এতটুকুই বলেন, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা, তাই আমাকে কখনো ভুল বুঝো না, আর নিজের খেয়াল রেখো। তো বাবা বাইরে যাওয়ার পর আনিসা সেই লকেটের ভেতরের ছবিটা বান্ধবীদের দেখায়। তাদের কেউ কেউ আন্দাজ করে ছবিটা সম্ভবত আনিসার আসল মায়ের। তখন আনিসা বলে, মৃত্যুর আগে দাদি বলে গিয়েছিল আমি নাকি আমার বাবার আসল সন্তান নই, আমাকে নাকি তারা দত্তক নিয়েছে। সেই সাথে দাদি আরো বলেছে আমাদের বিয়ে আর এই সন্তানও নাকি হালাল নয়। তখন তার এক বান্ধবী বলে সে এক আলেমের লেকচারে শুনেছে বিয়ে 100% হালাল হতে হলে শরীয়তের দৃষ্টিতে বৈধ অভিভাবকের অনুমতি লাগবে, মানে যার বিয়ে হবে তার বৈধ অভিভাবকের অনুমতি অবশ্যই লাগবে। তাই তাদের অনুমতি ব্যতীত বিয়ে হলে সেটা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। এখন যেহেতু আনিসার বাবা তার আসল বাবা নয়, তাই সে আনিসার বৈধ অভিভাবক নয়, অর্থাৎ বৈধ অভিভাবকের অনুমতি ছাড়াই আনিসার বিয়ে হয়েছে। আর দাদি হয়তো সেই হিসাব করে বিয়ের দিন বলেছিল এই বিয়ে হালাল নয়।
এসব কিছু শুনে বেচারি আনিসা খুবই টেনশনে পড়ে যায় আর বাড়িতে গিয়ে শপথ করে এই সন্তান দুনিয়ায় আসার আগেই সে তার আসল বাবা মাকে খুঁজে বের করবে, তা না হলে তার সন্তানের গায়ে সমাজ অবৈধ ট্যাগ লাগিয়ে দিবে। এই ভাবনা থেকেই পরের দিন সকালে সে পুত্রকে নিয়ে বেরিয়ে পড়ে তার মায়ের গ্রামের সেই ঠিকানায়, যে ঠিকানাটা দাদি মারা যাওয়ার আগে তাকে দিয়েছিল। আর লম্বা একটা পথ পেরিয়ে তারা দুজনে পৌঁছে যায় একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে তারা পথে ঘাটে যাকেই পায় তাকে আনিসা লকেটটা খুলে ছবি দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত সারাদিন ধরে এত মানুষকে দেখানোর পরও কেউই এই ছবির মহিলাকে চিনতে পারে না। শেষে তার একটা বাড়ির উঠোনে এসে এক মহিলার কাছে এসে ওই ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তিনি এই মহিলাকে চেনেন কিনা। মহিলাটি বলে ছবির এই মহিলার নাম কি? উত্তরে আনিসা বলে জানি না, তবে উনি এই এলাকার একজন নৃত্যশিল্পী ছিলেন। এটা শুনে ওই মহিলা হাসতে হাসতে বলে দিনের বেলায় তোমরা সবাইকে খুঁজে পেলেও এসব নর্তকীদের খুঁজে পাবে না, কারণ তারা শুধুমাত্র রাতের বেলায় বের হয়। তো তারা যখন কথা বলছিল তখন একটা ছেলে অদ্ভুতভাবে তাদেরকে ফলো করছিল। আর সারাদিনের দৌড়ঝাঁপ শেষে আনিসা রাস্তার ধারে একটা বেঞ্চে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলে পুত্রা তাকে রেখে বাথরুমে চলে যায়। আর ঠিক সেই সময় তাদের উপর নজর রাখা সেই অপরিচিত ছেলেটা এগিয়ে এসে কথা বলে সকাল থেকে দেখছি তোমরা কাউকে খুঁজছো। আনিসা এবার সাথে সাথে লকেটের ছবিটা দেখায়। ছবিটা দেখে ছেলেটা বলে ও তো রিন্ডা নর্তকী, আমি একে চিনি। মহিলাটার দেখা পেতে হলে আনিসাকে রাত 11টায় সামনের বাড়িটার সামনে একা আসতে হবে, আর তাহলে ওই ছেলেটা আনিসাকে রিন্ডা নামের সেই মহিলার নাচের শোতে নিয়ে যাবে। তো এসব কথা শুনে এক কথায় আনিসা রাতে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপর ওই দিন রাত হলে তারা হোটেলের রুমে দুজন আলাদা বিছানায় ঘুমায়। রাত একটু গভীর হলেই পুত্রা যখন ঘুমিয়ে পড়ে তখন সেই সুযোগে আনিসা ঘর থেকে বের হয়ে সেই ছেলেটা বলে দেওয়ার ঠিকানায় সেই ঘরে সে একাই চলে যায়। কিন্তু ভেতরে ঢুকতেই বাধে বিপত্তি। সেই ছেলেটা অশালীন অঙ্গভঙ্গিতে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। আনিসা বলতে থাকে তুমি এসব কি করছো, আমাকে শুধু রিন্ডার কাছে নিয়ে চলো। কিন্তু ছেলেটা আনিসার কোনো কথাই শোনে না। আর ঠিক তখনই সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় ওই ছেলেটার এক বন্ধু, আর সবকিছু বুঝতে পেরে বলে আস্তাগফিরুল্লাহ, এসব কি করছো তোমরা? এটা বলে ওই ছেলেটা বলে সরি আপু, আমার বন্ধু ভুল করে ফেলেছে, তাকে মাফ করে দেন। আর হ্যাঁ, এত রাতে আপনি এখানে কি করেন? এরপরে আনিসা ওই ছেলেটাকেও সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে ওই ছেলেটা বলে আপনি এই বাড়িটা থেকে বের হয়ে সোজা ডান দিকে চলে যান, সেখানে গেলেই রিন্ডার স্টেজ শো এখনো চলছে। আর ঠিক তখনই সেখানে পুত্রা চলে আসে, আর সেখান থেকে বের হয়ে একটু রেগে গিয়ে জিজ্ঞাসা করে এত রাতে আমাকে না বলে একা কেন বের হয়েছ? আনিসা লজ্জা পেয়ে শুধু বলে আমাকে মাফ করে দিও, আর কখনো এমন হবে না। তো যাই হোক, এরপরেই তারা চলে আসে সেই রিন্ডার শো এর স্টেজের সামনে। তারা সেখানে রিন্ডাকে দেখেই চিনে ফেলে আর শো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। আর শো শেষ হতে হতেই চুপি চুপি তারা লিন্ডার পেছনে পেছনে বাসা পর্যন্ত চলে যায়। কিন্তু বাড়ির সামনে গিয়ে আনিসার মনে হয় এই মহিলা যদি তার আসল মা না হয় তাহলে তার সামনে গিয়ে এভাবে পরিচয় দেওয়াটা অনেক বড় একটা বোকামি হয়ে যাবে। তাই সে পুত্রাকে বলে চলো আমরা লিন্ডার সাথে দেখা করব না। কিন্তু পুত্রা তার এই কথা শুনে কিছুটা রেগে যায়, যার জন্য এতদূর পর্যন্ত কষ্ট করে আসলাম তার সাথেই দেখা করবে না, অন্তত জিজ্ঞাসা তো করতে পারি তাকে। তখন আনিসা তাকে বলে আমার উপর ভরসা রাখো, আমার কাছে একটা অন্য প্ল্যান আছে। তো এর পরের দিনই তাদের কাছে আনিসার দুই বান্ধবী লিটা আর ওরেল চলে আসে। তাদেরকে দেখে পুত্রা তো অবাক হয়ে যায়, কিন্তু আনিসা তার প্ল্যান মোতাবেক সবাইকে নিয়ে চলে যায় লিন্ডার বাসায়। আর তাকে ডেকে বলে আমরা একটা ইউনিভার্সিটি থেকে এসেছি, আপনার এই প্যাগান ডান্স আর আর্ট নিয়ে একটা আর্টিকেল লিখছি, তাই আমরা আপনার নাচটা কাছ থেকে দেখতে চাই। কিন্তু পাশে দাঁড়ানো পুত্রা তখন হঠাৎ বলে ফেলে আপনি কি মিস রিন্ডা? আর নামটা শুনে এই মহিলাটা মুখটা কেমন যেন শুকিয়ে যায়। সে ঠান্ডা গলায় বলে না, আমি রিন্ডা নই, তোমরা সবাই চলে যাও, কারণ তোমরা ভুল জায়গায় এসেছো। তবে তারা কেউই এখান থেকে যায় না, তারা সবাই অপেক্ষা করতে থাকে। এমনকি তারা রিন্ডার নাচের ক্লাসের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানেও রিন্ডা তাদেরকে ইগনোর করে চলে যায়। এরপর সবাই রিন্ডার পিছু পিছু তার বাড়িতে চলে আসে। আর আনিসা কাঁদতে কাঁদতে বলে ম্যাম, আমি আপনার নাচ নিয়ে গবেষণা করার জন্য 18 বছর ধরে অপেক্ষা করছি, প্লিজ আমাকে এই নাচটা শিখিয়ে দিন। এটা শুনে রিন্ডা বলে নিজের দিকে তাকাও একবার, এসব নাচ তোমার জন্য না। আর এই কথা শুনে হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়ে যায় আনিসা। আর এরপর রিন্ডা অনুমতি দিলে তারা সবাই মিলে আনিসাকে ধরে রিন্ডা নিয়ে যায়। এরপর রিন্ডা জিজ্ঞাসা করে কি হয়েছে, আর তখন লিটা ভুল করে বলে ফেলে আসলে ও প্রেগনেন্ট। এটা শুনে রিন্ডা অবাক হয়ে যায় আর বলে কি সব বলছো, তাহলে ওর স্বামীকে? আর তখন পরিস্থিতি সামাল দিতে লিটা বলে ওর স্বামী তো একজন টিচার, আমার বান্ধবীর সাথে মজা করে সে কাপুরুষের মতো পালিয়ে গেছে, আমি অভিশাপ দিলাম জাহান্নামে যাবে ওই হারামজাদা। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা পুত্রা চোখ মুখ বন্ধ করে এই সবকিছু শুনে যাচ্ছিল। যাই হোক, সবার এত পরিশ্রম আর আগ্রহ দেখে রিন্ডা তাদেরকে নাচ শেখাতে রাজি হয়ে যায়। তবে তার শর্ত ছিল একটাই, তাকে রিন্ডা ম্যাম নয় বরং রিন্ডা আপু বলে ডাকতে হবে, মানে নিজের মাকে এখন আনিসাকে বোন বলে ডাকতে হবে। তো যাই হোক, পরের দিন সকালে আনিসা
আনিসার নাচের ক্লাস শুরু হয়। প্রথম দিকে তারা নাচ খুব একটা পারছিল না, তাই প্রথম দিনের ক্লাস কোনো মতে শেষ করে তারা বাসায় চলে আসে। তো বাসায় আসার পর রিন্ডা রান্না বান্না করতে থাকে, আর এদিকে আনিসার বাবা মিস্টার ইলহাম আনিসাকে ফোন করে জানায় যে বাসায় আসতে তার নাকি আরো কয়েকদিন দেরি হবে, কারণ সেমিনারের সময় বাড়ানো হয়েছে। এখন আনিসাও তাকে জানায় যে সে তার বান্ধবী আর স্বামীকে নিয়ে একটা গ্রামে একটা নাচের উপর রিসার্চ করতে এসেছে। আর এটা শুনে মিস্টার ইলহাম তাকে বলে, আমি চাই আমার পরবর্তী সেমিনারে তুমি একজন অতিথি বক্তা হিসাবে ভাষণ দাও। তুমি সেখানে সবাইকে জানাবে তাড়াতাড়ি বিয়ে এবং সন্তান নেওয়ার সুফলগুলো। তখন আনিসা বলে, ঠিক আছে বাবা, আমি আসবো, কিন্তু আমার সাথে আমার একজন বান্ধবীকে নিয়ে যেতে চাই যে খুব ভালো নাচতে পারে। এটা শুনে মিস্টার ইলহাম বলে, ঠিক আছে, তুমি নিয়ে এসো, কোনো সমস্যা নেই। আর এরপরে আনিসা রিন্ডার কাছে গিয়ে ইতস্তত করে বলতে থাকে, তুমি এত একা কেন, তোমার পরিবার কোথায়? রিন্ডা নিসাকে খাবার টেবিলে বসিয়ে বলে, তোমাকে দেখলে আমার মেয়ের কথা মনে হয়, আমার মেয়েটা বেঁচে থাকলে হয়তো আজ তোমার মতোই হতো। আনিসা জিজ্ঞাসা করে, কি হয়েছিল তোমার মেয়ের, আর তোমার স্বামী এখন কোথায়? তখন রিন্ডা বলে, আজ থেকে অনেক বছর আগে আমি আসলে একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম, আর ওই ভালোবাসার ফল হিসাবে আমার গর্ভে একটা সন্তান এসেছিল, কিন্তু সবাই বলাবলি করতো এটা নাকি অবৈধ সন্তান, আর আমার ওই সন্তানটা জন্মের পরপরই মারা যায়। এরপরে আমার স্বামীও আমাকে একা রেখে কোথায় যেন পালিয়ে যায়। আনিসা বলে, তোমার স্বামীর নাম কি রিন্ডা? তবে স্বামীর নাম বলার আগেই সেখানে নিসার বান্ধবীরা চলে আসে। তবে আনিসার সাথে সাথে এই কথা পেছনে দাঁড়িয়ে পুত্ররাও সব শুনে ফেলছিল। তো এরপর দিন ওই দিন রাতে ঘুরতে বের হলে আনিসা পুত্রাকে বলে, এখানে মাকে খুঁজতে এসে আমি আরো বেশি কনফিউজড হয়ে গেলাম, কারণ ওই মহিলা বলছে তার বাচ্চা নাকি জন্মের পরেই মারা গিয়েছিল, কিন্তু পুত্রা বলে, না না না, গ্রামের অনেক মানুষ আমাকে বলেছে রিন্ডার স্বামী নাকি তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওই দিন রাতের বেলায় আনিসার ইনস্টাগ্রাম আইডি ঘুরে দেখছিল রিন্ডা, আর ওই ছবিগুলো দেখতে দেখতে সেখানে রিন্ডা মিস্টার ইলহামের ছবি দেখতে পায়। এক মুহূর্তের জন্য রিন্ডা যেন চমকে ওঠে, আর তার স্মৃতিতে ভেসে উঠতে থাকে অতীতের সব ঘটনা, কিভাবে ইলহামের সাথে তার পরিচয় হয়, সে গর্ভবতী হয়, এমনকি ইলহামের মা তাকে কতটা ভালোবাসতো। তো এসব কিছু দেখে রিন্ডা এখন আনিসাকে সন্দেহ করতে থাকে, আর তাই রাতের বেলায় ঘুমন্ত আনিসার রুমে গিয়ে এসে ওই লকেটটা হাতে নিয়ে দেখে সেখানে তারই ছবি। রিন্ডা বুঝে যায় এরা সবাই প্ল্যান করে এখানে এসেছে। তার পরের দিনে রিন্ডা আনিসার দুই বান্ধবীকে ধরে ফেলে, আর তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো? আর ধরা পড়ে যাওয়ার কারণে তারা বলে আনিসা নাকি তার বাবার পালিত মেয়ে, আর যেহেতু পুত্রার সাথে নিসার বিয়ে হয়ে গেছে আর তারা কোনো বৈধ অভিভাবকের অনুমতি নেয়নি, এজন্য আনিসা ভাবছে তার বিয়েটা নাকি হারাম, তাই ও এখানে এসেছিল আর ভেবেছিল তুমি হয়তো ওর মা, আর তোমার কাছ থেকে অনুমতি নিয়ে ও আবার পুত্রাকে বিয়ে করতে চায়, কিন্তু তোমার বাচ্চা তো জন্মের পরেই মারা গিয়েছিল, তাহলে কি আর করার? এদিকে ঘরের ভেতরে সেই লকেটটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে আনিসা আর পুত্রা, আর সেটা খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে তারা হঠাৎ আনিসার বাবা আর রিন্ডার অনেকগুলো ছবি খুঁজে পায়, এমনকি সেখানে আনিসার দাদির ছবিও ছিল। আর এসব দেখে তারা বুঝে যায় আনিসার বাবা আগে কত খারাপ একজন মানুষ ছিল, নিজের স্ত্রীকে মর্যাদা না দিয়ে সে আনিসাকে নিয়ে পালিয়ে চলে এসেছিল। আনিসা যেন কোনোভাবেই মানতে পারছিল না তার বাবা এমনটা করতে পারে, আর পুত্রা নিজেও তার শ্বশুরের কথা ভেবে লজ্জা পেতে থাকে। আর এভাবেই মা আর মেয়ে দুজনেই জানতে পেরে যায় আসল সত্যটা। রিন্ডা কাঁদতে কাঁদতে বলে, আনিসা মা, আমার ভেবেছিল তুমি মারা গেছো, কিন্তু তুমি আমার সেই মারা যাওয়া মেয়ে। আনিসা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না, সে শুধু বারবার জিজ্ঞাসা করতে থাকে, আমি কি সত্যি তোমার মেয়ে? রিন্ডা আবার বলে, হ্যাঁ তুমি আমার মেয়ে। যখন নিসা বলে, তাহলে আমার বাবাকে? রিন্ডা তখন লকেটে থাকা মিস্টার ইলহামকে দেখায়, আর আনিসা বুঝে যায় মিস্টার ইলহামই তার আসল বাবা। আর এতদিনে যেন আনিসা তার জীবনের আসল অর্থ খুঁজে পায়। তো এরপরেই সে তার মাকে নিয়ে চলে যেতে থাকে তার বাবার কাছে, আর বাসায় পৌঁছে সে তার বাবার মুখোমুখি বসাই তার মাকে, কিন্তু মিস্টার ইলহাম কোনো কথাই না বলে যখন সেখান থেকে চলে যেতে থাকে, তখন রেগে গিয়ে আনিসা বলে, আজকেও তুমি চলে যাবে বাবা? আর কত মিথ্যা বলবে আমাকে? আল্লাহর ভয় করো বাবা, তুমি জীবনে যা বলেছো আমি সবকিছু করেছি, তোমাকে আমি ফেরেশতার মতো ভাবলাম, আর তুমি কিনা এমন ভণ্ড মুনাফিক আর চরিত্রহীন হবে আমি কখনো কল্পনাও করিনি। এসব কিছু বলতে বলতেই আনিসা অসুস্থ হয়ে পড়ে, আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে মিস্টার ইলহাম একজন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমি কি আমার মেয়ের উপর থেকে অধিকার হারিয়ে ফেলেছি? তখন ওই হুজুর বলে, অবশ্যই, আমাদের ধর্মে বিবাহ বহির্ভূত সন্তানের উপরে তার বাবার কোনো অধিকার থাকে না, অর্থাৎ সে তার মেয়ের বৈধ অভিভাবক হতে পারবে না। মিস্টার ইলহাম এই কথা শুনে যেন একেবারেই নিঃশ্বাস হয়ে যায়। এদিকে বাসায় আনিসা আবারও তার বিয়ের আয়োজন করে, সে তার বৈধ অভিভাবক অর্থাৎ নিজের মাকে সাক্ষী রেখে পুত্রাকে আবার বিয়ে করবে। আর ঠিক তখনই মিস্টার ইলহাম তার মেয়ে আর রিন্ডার কাছে চলে আসে, সে হতাশ হয়ে তাদের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, আর রিন্ডাকে বলে, আমি ওই সময় তোমার জন্য কিছু
কিছুই করতে পারিনি। আর তখনই আমাদেরকে আগের কিছু ঘটনা দেখানো হয়। আসলে ইলহামের বাবা তাদের সম্পর্কে একেবারেই রাজি ছিল না, তার কাছে তার মান সম্মানই আগে। কিন্তু ইলহাম তবুও রিন্দাকেই বিয়ে করতে চাইতো। আর তাই ইলহামের বাবা ডাক্তারদেরকে টাকা দিয়ে সেই সন্তানকে মৃত হিসেবে জানান দেয় লিন্ডার কাছে। আর পরিবারের চাপে পড়ে ইলহাম তখন তার বাচ্চাকে নিয়ে লিন্ডার কাছ থেকে অনেক দূরে চলে যেতে বাধ্য হয়। আর এখন ইলহাম সব সত্য তাদেরকে বলে সেখানে অঝরে কাঁদতে থাকে আর হাঁটু গেড়ে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। আর এদিকে এখন বিয়ের সময় হয়ে গেছে, তাই আনিসা তার বৈধ অভিভাবক তার মাকে সাক্ষী রেখে আবারও পুত্রাকে বিয়ে করে। আর পেছন থেকে নিজের মেয়েকে অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে মিস্টার ইলহাম। নিজের ভাগ্যকে মেনে নিয়েই তখন সেখান থেকে হেঁটে চলে যেতে থাকেন তিনি। কিন্তু তখনই পেছন থেকে আনিসা চলে আসে আর বলে, বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি সেদিন তোমার উপরে জোর গলায় অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করো বাবা। এটা বলে আনিসা তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আর আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে আর মাকে আবারও একসাথে মিলিয়ে দেব। আর এসব কিছু শুনে ইলহাম আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এর সাথে সাথেই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর গল্পের শেষে আমাদেরকে সূরা আত-তাহরিমের 63 নাম্বার আয়াত দেখানো হয়, যেখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমার নিজের আর নিজেদের পরিবারের লোকজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন হতে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল। তারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না, তাদেরকে যে আদেশ করা হয় তারা শুধু সেটাই করে। আর এই আয়াতটাকে মূলত এই সিনেমার প্রতিফলন ঘটানো হয়েছে। তাছাড়াও একজন ছেলে মেয়েকে কিভাবে তাদের বাবা মার সামনে উপস্থাপন হতে হবে সেটারও কিছুটা ধারণা দেওয়া হয়েছে। তো আশা করি ইন্দোনেশিয়ান এই মুভিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার মতো কে কে ইন্দোনেশিয়ান মুভি দেখতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।